নয়, সত্যি ঘটনা শোনানো হয়। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন এবং এই মুহূর্তে শুনছেন ভৌতিক কথার 10ম এপিসোড। তো হ্যালো, আমি শুভম আছি আপনাদের সাথে। আজকে যে ঘটনাটি রয়েছে সেটি অত্যন্ত ভয়ের একটি ঘটনা, তাই সবাই কানে হেডফোন নিয়ে তৈরি হয়ে যান, কেননা আজকের এপিসোডে ভয় আসতে চলেছে। তো বেশি কথা বলবো না, সরাসরি ঘটনায় চলে যাব। কিন্তু তার আগে আপনার জানা অথবা শোনা যদি কোনো ভৌতিক ঘটনা আমাদের পাঠাতে চান, তাহলে মেল করতে পারেন ভৌতিক কথা official@gmail.com অথবা ফেসবুক পেজের ইনবক্সে লিখে পাঠিয়ে দিন আপনার ঘটনা। আপনারা যত ভালো ভালো ঘটনা পাঠাবেন তত ভালো ভালো এপিসোড আপনাদের উপহার দিতে পারবো, তাই অবশ্যই ঘটনা পাঠাতে ভুলবেন না। ধন্যবাদ। আজকের ঘটনা পাঠিয়েছেন অমিত বিশ্বাস, মালদা থেকে। ঠিক যেমন করে লিখে পাঠিয়েছেন ঠিক তেমন করেই উপস্থাপন করার চেষ্টা করছি। হ্যালো, আমার নাম অমিত। 1 বছর হলো আমি বিয়ে করেছি। আমার স্ত্রী কিরণকে যখন দেখার জন্য যাই তখন শুনেছিলাম একটা ছেলে তার জন্য পাগল ছিল আর তাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার শ্বশুর ওই ছেলেটিকে পছন্দ করত না। ছেলেটি একটু বকাটে ছিল, আরো বলেছিল ওই ছেলেটির সাথে নাকি জিন থাকে। এরপর কথা আর না বাড়িয়ে বিয়ের জন্য রাজি হয়ে যায়। যাই হোক, আমার চাকরির জন্য বাড়িতে বেশি থাকা হয় না, কিন্তু গত কয়েকদিন ধরে আমার স্ত্রী খুবই অসুস্থ হয়ে পড়েছে। খাওয়াই অরুচি, বমি বমি ভাব, মাথা ঘোরানো আর দিন দিন যেন চিকন হয়ে যাচ্ছে। এসব দেখে আমার মা প্রথমে মনে করেছিল বেবি হবে, কিন্তু চিকন হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে চিন্তিত হয়ে গেলেন। আমি অফিসে বসে কাজ করছিলাম, হঠাৎ মায়ের ফোন দেখে রিসিভ করি। সময় প্রায় দুপুর 2টা নাগাদ হবে। আমি ফোন রিসিভ করতে মায়ের কান্নার আওয়াজ শুনতে পাই। আমি বললাম, কি হয়েছে মা, কান্না করতেছো কেন? অমিত বাবা, তোমার বউয়ের অবস্থা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। তুই তাড়াতাড়ি বাসায় আয় বাবা। ওই দিন না বললে এখন সুস্থ আছে, অসুখে সারিনি তবে? ওই দিনে বলার পরে একটু কমেছিল, কিন্তু সকাল থেকে আবার শুরু হয়েছে। তুই তাড়াতাড়ি বাসায় আয় বাবা। ঠিক আছে, আমি ছুটি নিয়ে বেরিয়ে পড়ছি। এই বলেই ফোনটা রেখে অফিসের বসের থেকে ছুটি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে বসে চিন্তা করতে লাগলাম, হঠাৎ করে কিরণের কি এমন হয়ে গেল, এমন অসুস্থ হয়ে গেল? যাই হোক, ভেবে আর কি হবে, বাসায় গিয়ে কিছু একটা করতে হবে। রাত 2টায় আমি বাড়িতে এসে পৌঁছালাম। এরপর ফ্রেশ হয়ে খেতে বসলাম, কিন্তু কিরণ একবারও আসলো না। এমন তো কোনোদিন করে না, যতই অসুস্থ থাকুক না কেন। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, কিরণ কোথায়? আমি আসলাম আরো একটি বারও দেখতে আসলো না। বৌমা অসুস্থ, হয়তো ঘুমিয়ে গেছে। তুই খেয়ে শুয়ে পড় গিয়ে, সকালে এক ডক্টরের কাছে যেতে হবে। ঠিক আছে। আমি খাওয়া শেষ করে রুমের দরজায় নক করি, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। পরে আমি নিজেই দরজা খুলে রুমে গিয়ে যা দেখলাম তা দেখে আমি রীতিমতো অবাক। দেখলাম সমস্ত জিনিস এলোমেলো, সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর ও চুলগুলো এলোমেলো করে বসে আছে। আমি কিরণের কাছে গিয়ে বসতেই কিরণ আমাকে সজোরে এক ধাক্কা দিল। আমি গিয়ে একবারে দেয়ালের সাথে ধাক্কা খেলাম। আমার মনে হলো 5 জন মানুষ একসাথে ধাক্কা দিলে যেমন লাগে ঠিক তেমন লাগলো। হঠাৎ চেয়ে দেখি ও বিছানায় শুয়ে পড়েছে। কাছে গিয়ে দেখি ও অজ্ঞান হয়ে গেছে, আর এইদিকে আমার মাথাটাও প্রচন্ড ব্যথা করছে। মাথায় হাত দিতেই দেখি রক্ত। আমি তাড়াহুড়ো করে মেডিসিন লাগিয়ে নিলাম। মাকে এই বিষয়ে আর কিছুই বললাম না। এরপর রুমটা গুছিয়ে শুয়ে পড়লাম। সকালবেলায় ঘুম ভাঙতেই দেখি কিরণ নেই আমার পাশে। আমি তাড়াহুড়ো করে উঠি, ওকে খুঁজতে থাকি। হঠাৎ চেয়ে দেখি ও ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর কার সাথে যেন কথা বলছে। আমি কাছে গিয়ে দেখি কেউ নেই। কিরণ, কার সাথে কথা বলো তুমি? এখানে তো কেউ নেই। আমার কথাটা শুনে ও রেগে গেল। তুই এখানে কি করছিস? কালকে এটি বলেই আবারও অজ্ঞান হয়ে গেল। আমি ওকে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। এরপর নাস্তা করে ওকে ডক্টরের কাছে নিয়ে গেলাম। আর যে ডক্টরের কাছে নিয়ে গেলাম সে আমার ফ্রেন্ড ছিল। কিরণকে চেক আপ করার জন্য কেবিনে নিয়ে গেল। ডক্টর চেক আপ শেষ করে বলল, দেখ অমিত, তোর স্ত্রীর কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না, তবে ওর না খাওয়ার কারণে দিন দিন আরো দুর্বল হয়ে যাচ্ছে। এর বেশি আর কিছুই দেখতে পাচ্ছি না ভাই। আমি তখন আরো হতাশ হয়ে গেলাম। কি এমন হলো যে ডক্টরও ধরতে পারছে না? হঠাৎ মা ফোন দিয়ে বলল,
বৌমার কি অবস্থা? এইমাত্র ডক্টর দেখিয়েছি। ডক্টর কি বলেছে? মা, আমি বাড়িতে এসে সব বলছি, টেনশন করো না। এই বলে ফোনটা রেখে আমি বাড়ির দিকে রওনা দিলাম। আমি কিরণকে রুমে নিয়ে গিয়ে বসাতেই আমাকে জাপটে ধরে পড়ল, কি তুই? তোকে তো আমি এই বলেই অজ্ঞান হয়ে গেল। সারাটা পথ আসলাম, কোনো কথাই বললো না, আর হঠাৎই আমার সাথে এমন ব্যবহার করতেছে কেন, এসব ভাবতেছিলাম। আর তখনই মা রুমে এসে বলল, ডক্টর কি বলেছে? ওর খাওয়া দাওয়া কম, তাই শরীরটা দুর্বল হয়ে গেছে, ওটাই বললো। আমার মনে হচ্ছে এখানে অন্য কিছু ব্যাপার আছে, না হলে এমন পাগলের মতন করে কেন? আরে মা, কি বলতেছো এসব? অন্য কি থাকবে? দেখ, আমি এসব কিছু জানি না। আমি ওকে গ্রামের ওই কবিরাজির কাছে নিয়ে যাব। ওখানে নিলে কি হবে? আর শুনেছি নাকি সেই কবিরাজ কি সব কালো জাদুটারে জাদু করে। আমার বউকে ওর কাছে নিয়ে যাবো না মা? দেখ, আমি কি আমার বৌমার কোনো ক্ষতি চাইবো? যদি তা না হয় তাহলে কালকে ভোরের বেলা আমার সাথে চল ওই কবিরাজির কাছে। আমি আর কোনো কথা শুনতে চাই না। এই বলে মা রুম থেকে বেরিয়ে গেল। আমি কিরণকে সোজা করতে যখনই ওর শরীর টাচ করি, তখনই দেখি ওর পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে একটা কম্বল নিয়ে ওকে জাপটে ধরতেই এমন কাঁপুনি শুরু করলো যে আমি সামলাতেই পারছিলাম না। এরপর মা এসে কি একটা পানি পড়া না কি ওটা ছিটিয়ে দিল ওর গায়ে, আর আস্তে আস্তে ওর কাঁপুনি থেমে গেল। মা বলল, সকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। খোঁজ নিয়েছিলাম, ওই কবিরাজি বাড়িতে নেই। কখন কোথায় যায় ঠিক নেই। শুনেছি সূর্যাস্তের আগেই বাড়িতে আসবে বলেছি। আমি মায়ের কথায় মাথা নাড়লাম শুধু। এরপর সবাই শুয়ে পড়লাম। রাতে আর কিছুই হয়নি। সকাল সকাল কিরণকে ডেকে নিলাম। ওমা, আজকে তো দেখি হাসি খুশিতে কথা বলছে আমার সাথে। ও বিছানায় বসে আছে। আমি বললাম, কফি নিয়ে আসছি তোমার জন্য, বসো। ও মাথাটা নাড়ল। আমি পিছন ফিরতেই ও বলল, দাঁড়াও, কি হলো আবার? কফি নিয়ে আসি আগে। তোমার মাথায় আঘাতটা কিসের? আমি চুপ করে গেলাম আর ভাবছি ওর কি সত্যিই কিছু মনে নেই, নাকি আমার সাথে অভিনয় করতেছে। যাই হোক, আমি বললাম, আরে, বাড়িতে আসার সময় হোঁচট খেয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে এমন হয়েছে। সত্যি বলছো তো? আমি মিথ্যে বলবো কেন? আরে, দেরি হয়ে যাচ্ছে তো, আজকে আমাদের এক জায়গায় যেতে হবে না? কোথায় যাব আমরা? কবিরাজের কাছে। এটি শুনেই ওর চোখ দেখি লাল হয়ে গেছে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, তবু জিজ্ঞেস করলাম, কি হয়েছে? একদম আমার কাছে আসবি না, আর আমি কোথাও যাচ্ছি না। আমি তো পুরোই অবাক। এই তো ভালো করে কথা বলছিল আমার সাথে, আর এখন এমন করতেছে কেন বুঝতেছি না। পানি পোড়া দিয়ে শান্ত করে কিরণকে কবিরাজের কাছে নিয়ে গেলাম। গিয়ে দেখি অনেক লোকজন ভিড় করে আছে, বলতে গেলে লোকের সমাগম। কবিরাজের ঘর পুরো অন্ধকার, চারিদিকে শুধু মোমবাতি আর মোমবাতি। অনেক লোকজন, তাই সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে। যেহেতু আমরা গ্রামের, তাই আমাদের সিরিয়ালটা আগে এনে দিয়েছিল। কিন্তু হঠাৎ করেই কিরণ হাত ফসকে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা খালের কাছে এসে থামে সে। আমি ওর দিকে ছুটে গিয়ে হাতটা ধরে ফেললাম। আর 10 সেকেন্ড দেরি হলে ও ওই পরিত্যক্ত খালটিতে পড়ে যেত। এরপর ওকে ধরে নিয়ে আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছে। এসে দেখি লোকজনও কমে গেছে, আর মাত্র 2 জনের পরেই আমাদের সিরিয়াল। 2 জন দেখানো শেষ করে গেলে আমরা ভিতরে গিয়ে বসলাম। এখন শুধু আমরাই ভিতরে একা আছি। আপনার কি সমস্যা? জিজ্ঞেস করলো কবিরাজ। কবিরাজের কথা শুনে আমার চিন্তার ঘোর কেটে গেল। চারদিকে তাকিয়ে দেখলাম যে ঘরে এত লোকজন ছিল তা আর এখন নেই, শুধু আমরা ছাড়া। পুরো ঘর ফাঁকা, শুধু আমরা কয়জন। ঘরের দরজাও লাগানো, তা দেখে আমি অবাক হলাম। দরজা লাগানো কেন? এতক্ষণ তো দরজা খোলাই ছিল। মানুষ তাদের নিজ নিজ সমস্যার সমাধান নিয়ে বের হয়ে যাচ্ছিল, কিন্তু শুধু আমরা আছি আর দরজা বন্ধ। হঠাৎ করে কবিরাজ আমাকে বলল, অমিত, ভয় পেও না, শান্ত হও। কবিরাজের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কবিরাজ আমার নাম জানলো কি করে? মা কবিরাজের আরো কাছে গিয়ে কিরণের সব ঘটনা কবিরাজকে খুলে বলল। একেবারে A to Z সব ঘটনা কবিরাজকে বলা হলো। মায়ের কথা শুনে কবিরাজ হেসে দিল। আমার দেখে মনে হচ্ছে কোনো শয়তান হাসছে। কবিরাজ দেখতেও অনেক বিশ্রী, কোকড়ানো কোকড়ানো চুল। আমাদের সমস্যা শুনে হাসার কি হলো? মনে হচ্ছে যেন উনি কোনো সার্কাস দেখছে। এসব ঘটনা আসলে যার সাথে ঘটে সেই বোঝে কেমন লাগে। এরপর কবিরাজ হাসি থামিয়ে তার শিষ্যকে বলল 10টা মোমবাতি আনতে। তার শিষ্য তাকে মোমবাতি এনে দিলেন। সে ওই মোমবাতির ওপর কি পড়ে একটা ফুঁ দিল।
এবং কিছুক্ষণ বিড়বিড় করতে লাগলো। হঠাৎ দেখলাম মোমবাতি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। আমি তো দেখেই অবাক, কিভাবে সম্ভব? যাই হোক, কবিরাজ মাকে বলল, দেখ, তোর বৌমাকে কালো জাদু করা হয়েছে। কোনো শয়তান বা জিনে ধরে নাই। আর আর জাদুটা তোর বৌমার কাছের মানুষই করেছে। এই জাদুর জন্য তোর বৌমার চুল এবং ওড়না ব্যবহার করা হয়েছে। আর এই জাদুটি বাস্তবায়ন করার জন্য একটা বিড়ালকে লোহার খাঁচায় আটকে রাখা হয়েছে। ওর গায়ে 6টা সুই গেঁথে দেওয়া হয়েছে। আর এই প্রভাবটি গিয়ে পড়ে তোর বৌমার উপর। বিড়ালটি দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে, তাই তোর বৌমাও দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে। আর আমি যা দেখলাম, এতে মনে হচ্ছে জাদুটি অনেক শক্তিশালীভাবে করা হয়েছে। আমি তো কবিরাজের কথা শুনে হাঁ করে বসে আছি। হঠাৎ কবিরাজ বলল, অমিত, তোমার সায়েন্সে সব পাওনি, তাই না? আমি তো আবারও অবাক। আমি কিসে পড়েছি উনি জানলো কিভাবে? আর বিশেষ করে আমার নাম জানলো কিভাবে উনি? কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি না। দেখো অমিত, তোমার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু এখন না। আর এর থেকে বেশি উত্তর জানতে চেও না, তা না হলে তুমি নিজেই বিপদে পড়বে। আবারও আমার মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু আর কথা বাড়ালাম না। কবিরাজ তখন আমার মাকে বলল, দেখ, তোর বৌমাকে বাঁচাতে হলে ওই বিড়ালটিকে আগে খুঁজে বের করতে হবে। তখন কবিরাজ তার শিষ্যদের বলল, তোমরা ওর চারপাশে একটা বৃত্ত আঁকো। আঁকাকি শেষ হলে কবিরাজ ধ্যানে বসলেন। আমি একটু দূরে বসে বসে সব দেখতেছি। এইদিকে মা কিরণের পাশেই বসে আছে। কিছুক্ষণ পর দেখি যে কবিরাজের বাম হাতটা কাঁপা শুরু করে দিল। যাই হোক, এক পর্যায়ে কবিরাজ মাকে বলল, এই জাদুটা কাটানো সম্ভব না, আবার অসম্ভব না। এই জাদু কাটাতে হলে সব বিজোড় জিনিস লাগবে। 7 নদীর পানি, একটা মুরগি, আর 5টি বিড়াল, এবং সবশেষ হলো যে একটা জিনের কবরের মাটির কিছু অংশ লাগবে। এই বলি কবিরাজ তার ধ্যান থেকে বেরিয়ে এলেন। দেখেন, আমার স্ত্রীকে আপনার কাছে চিকিৎসা করব না। এতদিন তো শুনেছিলাম আপনি শয়তানের পুজো করেন, এখন নিজের চোখে দেখলাম। দেখ, শয়তানের জাদু একমাত্র শয়তানের পূজারীরাই কাটাতে পারে। এখন তোর ইচ্ছে। আমি যখনই কথা বলতে গেলাম, মা আমাকে বলল, তুই তোর বউকে মারতে চাস নাকি? আমি আর কোনো কথা শুনতে চাই না। কবিরাজ যা যা বলেছে সব জোগাড় কর। কবিরাজ এসে বলল, অমিত, কিছু জিনিস আমাকে আগে দিয়ে গেলে আমি কাজটি শুরু করতে পারতাম। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, আমি জোগাড় করছি। এই বলে আমি কবিরাজের সামনে থেকে বের হয়ে গেলাম। মায়ের কথা রাখতে আমি এসব জোগাড় যন্ত্র করে কবিরাজের কাছে নিয়ে আসলাম, শুধুমাত্র একটা জিনিস ছাড়া। আর সেই জিনিসটি হলো জিনের কবরের মাটি। আশেপাশে সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ জিনের কবরের হুদিস দিতে পারল না। হতাশ হয়ে যা সংগ্রহ করেছি তাই নিয়ে কবিরাজের কাছে ফিরে আসলাম এবং বললাম, আমি যা পেয়েছি সব এনেছি। কবিরাজ বলল, বুঝেছি, জিনের কবরের মাটি পাসনি, কিন্তু ওটাও লাগবে, মানে লাগবেই। আমি কোথা থেকে পাবো? আমি তো সব জায়গায় ঘুরে দেখে এসেছি, কেউ জানে না জিনের কবর কোথায় আছে। জানলে তো আমি চেষ্টা করে দেখতাম। ও, এই ব্যাপার। আমি রাস্তা বলে দিচ্ছি, তুই এখনই রওনা হ। বলেন। এখান থেকে ঢাকা যাবি, গিয়ে উত্তরের দিকে অবস্থিত একটা পুরনো গ্রাম, যার নাম বিজয়নগর। ওই গ্রামেই একটা অনেক পুরনো জিনের কবর আছে, কিন্তু হ্যাঁ, কবরটি প্রায় ধ্বংসপ্রাপ্ত। তাই তোকে খুঁজে বের করতে হবে। আর সাবধান, এই কাজ করার সময় পিছনে যা কিছুই হয়ে যাক না কেন, তাকাবি না। কেন? বলছি তাকাবি না, ব্যাস। এরপর কবিরাজ একটা তাবিজ দিল সাথে নিয়ে যেতে। বলল, বিপদ হলে এটা সাহায্য করবে। শুধুমাত্র মায়ের কথা ভেবে তাবিজটা নিয়ে নিলাম। কবিরাজের আস্তানা থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। প্রায় 8 ঘন্টার পর ঢাকায় পৌঁছালাম। এখন ওই গ্রামে যাওয়ার জন্য লোকজনকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউই চেনে না ওই গ্রাম। কি এক মুশকিলে পড়লাম। কবিরাজ কি আমাকে ভুল তথ্য দিল? কেউই চেনে না। হঠাৎ একটা বৃদ্ধ লোক আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছিল পাগল, তাই পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম। কিছু দূর যেতেই হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটা আমার সামনে উদয় হয়। আমি তো
চমকে গেলাম। আপনি এখানে কিভাবে আসলেন? আমি তো আপনাকে ওই গাছের নিচে বসে থাকতে দেখেছিলাম। আপনার যা বয়স, আমার আগে তো আসা সম্ভব না। কিভাবে আসলেন আমার আগে? আরে ছোকরা, রাগ করছো নাকি? আমি তো তোর পিছু পিছুই আসছিলাম, তুই খেয়াল করিসনি ছোকরা। এই মিথ্যে কম বলবেন। এই বয়সে এত জোরে হাঁটলেন কিভাবে? আমার শক্তি সম্পর্কে তুই অবগত নেই রে ছোকরা, তাই চুপচাপ থাক। আর যে কাজে এসছিস যা, আমাকে নিয়ে ভাবতে হবে না। আমিও আর কথা না বাড়িয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। কেমন যেন রহস্যময় লাগলো লোকটিকে। এসব ভাবতেছি আর যাচ্ছি। হঠাৎ একটু দূরে দেখি একটা মন্দির, আর ওই মন্দিরে কয়েকজন বসে আছে। আমি মন্দিরের কাছে গিয়ে বিজয়নগর গ্রামের কথা জানতে চাইলাম। তারা আমাকে রাস্তা দেখিয়ে বলল, সাবধান, আপনি কিন্তু রাতের বেলায় কুয়ার রাস্তা দিয়ে যাবেন না, বিপদ হতে পারে। আপনি গ্রামে নতুন, তাই আগে থেকেই সতর্ক করে দিলাম। আমি এসবে কান্না দিয়ে গ্রামের রাস্তায় পা দিলাম। এদিকে সন্ধ্যাও প্রায় হয়ে গেল। আমি একটু সামনে গিয়ে একটা মসজিদ দেখতে পেলাম। সাত পাঁচ না ভেবে মসজিদের হুজুরকে সবকিছু খুলে বললাম। এরপর হুজুর বলল, জিনের কবর এই গ্রামে আছে শুনেছিলাম, কিন্তু কোথায় আছে তা জানি না ভাই। তবে হ্যাঁ, গ্রামে অনেক বছরের পুরনো একটা লাইব্রেরি আছে, যেখানে কিছু বইয়েতে হয়তো এ ব্যাপারে কিছু লেখা থাকতে পারে। আপনি ওখানে খুঁজে দেখতে পারেন। ঠিক আছে হুজুর, আমি এখন আসি। আমার হাতে সময় খুবই কম। হুজুরের থেকে বিদায় নিয়ে রওনা হলাম গ্রামের ওই পুরনো লাইব্রেরির দিকে। লাইব্রেরিতে এসে দেখি তালা ঝোলানো। এখন কি করি? পাশেই দেখি একটা নাম্বার, শুধু লেখা ছিল প্রয়োজনে যোগাযোগ করবেন। ওটা দেখেই ফোন দিয়ে বললাম, হ্যালো ভাই, আমি লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছি, আমার কিছু বই দরকার ছিল। আরে ভাই, এখন রাত হয়ে গেছে, লাইব্রেরি এখন বন্ধ হয়ে গেছে, কালকে সকালে আসেন। শোনেন ভাই, আমি বিপদে পড়ে এসেছি, দয়া করে না করবেন না। আমি টাকা বাড়িয়ে দেবো, আপনি শুধু চাবিটা নিয়ে আসেন। এরপর লোকটি রাজি হলো। কিছুক্ষণ পর লোকটি আমাকে চাবি দিয়ে চলে গেল। আমি বই খুঁজতে লাগলাম লাইব্রেরিতে। যে অনেকগুলো বই খুঁজেছি, পাইনি। এরপর একটা বই পেয়েছিলাম গ্রামের ইতিহাস নিয়ে। ওটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছিলাম। হঠাৎ একটা স্বপ্নে আমার ঘুম ভেঙে যায়। স্বপ্নে কে যেন আমায় বলছে, তোর এখন অনেক কাজ বাকি, ঘুমিয়ে পড়লে চলবে। বাঁ দিকের একেবারে উপরের দিকে একটা বক্স আছে, ওটাতেই সব সমস্যার সমাধান আছে। ও দেবা। তৎক্ষণাৎ আমার ঘুম ভেঙে গেল। আর বাঁদিকে গিয়ে দেখলাম সত্যি একটা বক্স আছে। কিন্তু কথা হলো, ঘুমের মাঝে ওই লোকটাকে কেমন যেন চেনা চেনা হচ্ছিল। আগে কোথাও যেন দেখা হয়েছিল। যাই হোক, বক্সটি খুলে দেখলাম একটা পুরনো বই পড়ে আছে। বইটি নিয়ে পড়তে শুরু করলাম। হঠাৎ একটা জিনের বিষয়ে লেখা ছিল। প্রায় 150 বছর আগে এই গ্রামে একটা জিন থাকতো, মানুষের বেশে, কিন্তু কেউ চিনতে পারেননি। হঠাৎ একদিন আচমকায় তার মৃত্যু হয় এবং কারা যেন তাকে গ্রামের ওই শেষ প্রান্তে কুয়ার আশেপাশেই কবর দিয়ে দেয়। গ্রামের একটা লোক শুধু এই বিষয়ে জানতো। ঠিক 3 দিন পর ওই লোকটি গ্রাম থেকে উধাও হয়ে যায়। কোথায় গেছে কেউ তা জানে না। দূর আশেপাশে বলতে এখন কোথায় খুঁজবো কবর? এখানে তো কোনো মার্ক করা নেই যে কোথায় আছে। এখন যে কি করি? সকাল পর্যন্ত এই লাইব্রেরিতে কাটিয়ে দিলাম। এরপর রওনা হলাম গ্রামের শেষ প্রান্তে ওই কুয়ার দিকে। কিন্তু একদম জনমানবহীন, কেউ নেই আশেপাশে। ভয় না পেয়ে কুয়ার কাছে গেলাম। আর ঠিক তখনই ওই বৃদ্ধ লোকটি আমার হাত চেপে ধরল। আমি বললাম, কে কে? আরে আমি রে ছোকরা, কুয়ার কাছে কেন যাচ্ছিস? কাছে গেলে তো আর ফিরবি না রে, একদম নিচে টেনে নিয়ে যাবে। এই মানে কি? নিচে কেন টেনে নিয়ে যাবে? কুমার কি হাত পা আছে নাকি? অত কথা জানি না, শুধু বললাম কুয়ার কাছ থেকে দূরে থাক।
এই 1 মিনিট, আপনি কিভাবে এখানে আসলেন? এই চুপ থাক, খালি প্রশ্ন আর প্রশ্ন। যা করতে পাঠানো হয়েছে তা কর শীঘ্রই। আমার বিষয় পরে জেনে নিস। এখন একটা কাজ কর, কুয়াটা ভেঙে ফেল। কিন্তু হ্যাঁ, অনেক বিপদ হতে পারে। শুধুমাত্র পিছনের দিকে তাকাবি না। কুয়াটা ভাঙার পর পিছনে তাকাবি, এর আগে না। আমিও কুয়া ভাঙার জন্য পাশের বাড়ি থেকে একটা লোহা নিয়ে এসে দেখি বৃদ্ধ নেই। কি আর করার, একা একাই কুয়ার কাছে গেলাম। আর যখনই কুয়াতে আঘাত করতে যাব তখনই আমার মা পিছন থেকে ডাক দিল। আমি পিছনে ফিরতেই যাব, হঠাৎ মনে পড়ল আমি যেন পিছনে না তাকাই, সেটা তো বৃদ্ধ লোকটি এবং কবিরাজও বলেছে। আমি আর পিছনে তাকালাম না। আবার কুয়াতে আঘাত করতে যাব তখনই আমার স্ত্রী কিরণ আমাকে ডাকতেছিল, বাঁচাও অমিত, বাঁচাও, আমি মরে যাচ্ছি। কিন্তু আমি এসবে কান্না দিয়ে কুয়াতে আঘাত করলাম। আর আঘাত করতেই আমাকে ছিটকে কয়েক হাত দূরে নিয়ে ফেলে দিল। তাকিয়ে দেখি কুয়ার জায়গা থেকে অনেক কালো ধোঁয়া বের হচ্ছিল। আমি খানিকটা ভয় পেয়ে ঘাবড়ে গেলাম, তবুও এগিয়ে গিয়ে আবার বারবার আঘাত করতে লাগলাম। হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আমি একটু দূরে সরে গেলাম। ঠিক তখনই পাশের জঙ্গলের একটা ঝোপের কাছ থেকে একটা বাচ্চার হাসির আওয়াজ শোনা যাচ্ছিল। আমি ভাবতে লাগলাম, এত নির্জন জায়গায় বাচ্চা কোথা থেকে আসলো। কৌতূহলবশত আমি এগিয়ে গেলাম ওই ঝোপের কাছে। ঝোপের কাছে গিয়ে দেখি সেখানে কেউ নেই, আর সেই বাচ্চার হাসির আওয়াজটা যেন সেখান থেকে আরো দূরে চলে গেল। বাচ্চার হাসার আওয়াজটি অনুসরণ করতে করতে একটা পুরনো গুহার সামনে এসে থামলাম। কিছুক্ষণ চিন্তা করে গুহায় প্রবেশ করলাম। কি একটা বাজে স্মেল রে বাবা, একেবারে পচা দুর্গন্ধ আসছে। আমি নাক চেপে ধরে সামনের দিকে অগ্রসর হতেই দেখি মানুষের কঙ্কাল পড়ে আছে অনেক। এসব দেখে আবারও ভয়ের সঞ্চার হতে লাগলো। জঙ্গলের জন্তু এটার ভিতরে আছে নাকি? সেটা ভেবে ভয় পাচ্ছিলাম। মনের ভিতরে হালকা সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি ইয়া বড় মূর্তি, কোনো এক শয়তানের। অনেক বড় বড় দাঁত আর মাথায় শিং অনেকগুলো। এরপরে আমার নজর গেল শয়তানের মূর্তির পায়ের কাছে। ওখানে দেখি একটা লোহার খাঁচায় একটা বিড়ালকে বন্ধ করে রাখা হয়েছে, আর বিড়ালটির গায়ে 6টা সুই গেঁথে দেওয়া হয়েছে। বিড়ালটি আমাকে দেখা মাত্রই লাফাতে শুরু করলো। আমি কি করব কিছুই বুঝতেছি না। আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম। হঠাৎই নজর গেল মূর্তির পিছন দিকটায়। এগিয়ে গিয়ে দেখি একটা ছোট কাঠের দরজা। ঘটনাটি অনেক বড় হওয়ার কারণে আজকে এই পর্যন্তই থাক। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে নেক্সট পার্ট লিখবেন, এবং আপনার নিজের শোনা অথবা দেখা কোনো সত্যি ভৌতিক ঘটনা যদি আমাদের পাঠাতে চান তাহলে মেল করতে পারেন ভৌতিককথা@gmail.com, অথবা ফেসবুক পেজের ইনবক্সে লিখে পাঠিয়ে দিন আপনার ঘটনা। তো আজকের মতো এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত 10টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং দেখতে থাকবেন ভৌতিক কথার ভৌতিক এপিসোড।